শুরু করেছে আজ নতুন পর্ব প্রেতলোকে। সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমায় যে ঘটনা লিখে পাঠিয়েছে সে কলকাতার বাসিন্দা, কিন্তু ঘটনা তার সাথে তার ওয়াইফের সাথে ঘটে গেছে যখন তারা ঘুরতে গেছিলো আর কি। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম সত্যম, আমার বাড়ি কলকাতায়। এই ঘটনা যেটা আমি লিখে পাঠাচ্ছি আজকে, সেটা আমার সাথে এবং আমার ওয়াইফের সাথে বিশেষ করে ঘটে গেছিলো এই 2024 ডিসেম্বরে। ঠিক আছে, তো বেশি আগের ঘটনা নয়। যখন আমরা ঘুরতে গেছিলাম অরুণাচল প্রদেশ, তখনকারই এই ঘটনা। ঠিক আছে, তো আমরা গেছিলাম অরুণাচল প্রদেশে ঘুরতে। আমাদের ট্যুর ছিল হচ্ছে 4 রাত 5 দিন। ঠিক আছে, তো আমরা সব ঘুরে ফিরে নিয়েছি। এবার আমরা গেছিলাম ট্রেনে করে এবং ফেরার সময় আমাদের ইচ্ছা ছিল আমরা ফ্লাইটে করে ফিরবো। ঠিক আছে, তো যেদিনকে আমাদের লাস্ট দিন ছিল সেদিনকে আমরা দেখলাম যে আমাদের ফ্লাইটের কোনো টিকিট আমরা পাচ্ছি না। তো তখন আমরা ঠিক করলাম যে একটা দিন এক্সট্রা থেকে নেব, এবং তাছাড়া আমাদের কোনো শপিং কিছু হয়নি। ঠিক আছে, ওখানে গেছি, জিনিসপত্র কেনা আছে অনেকের বাড়ির ফ্যামিলির জন্যে। তো আমরা ঠিক করলাম যে তাহলে একটা দিন এক্সট্রা থেকে যাই, কারণ আমরা যেখানে দেখছিলাম ফ্লাইটের একটা টিকিটও যেদিনকে আমরা আসার কথা ছিল সেদিনকে আমরা একটাও টিকিট ছিল না, এবং কিন্তু পরের দিনকে সব অ্যাভেলেবেল ছিল। তো আমরা পরের দিনের টিকিট কেটেছিলাম। ঠিক আছে, এবং আমরা ওই একটা দিন থেকে গেছিলাম যাতে আমাদের একটু তাহলে শপিংও হয়ে যায়। তো আমরা সেই কথা মতো আমরা ওই মল রোডে ছিলাম। মল রোডে একটা একদম কাছে একটা হোটেল নিয়েছিলাম, সেই হোটেলে আমরা ছিলাম। ঠিক আছে, এবার হোটেলটা নেওয়ার সময় আমরা একটু দেখে নিয়েছিলাম আর কি, রেটিং রিভিউ সব কিছু দেখে নিয়েছিলাম। এবং অনেকগুলো হোটেলের মাঝখানে একটা হোটেল দেখলাম, নামটা আমি নিচ্ছি না। হোটেলটার রিভিউতে লেখা ছিল যে হন্টেড হোটেল। অনেকে এরকম লিখেছে, কিন্তু আমার এবং আমার ওয়াইফ দুজনেরই সেরকম অত বিশ্বাস হয়নি জিনিসটা। মানে অনেকে হয়তো ভুলভাল লিখে দিয়ে গেছে, ইয়ার্কি মেরেছে, এইসব আমরা ভেবেছিলাম। ঠিক আছে, তো আমাদের যে গাড়ির চালক ছিল আর কি, ড্রাইভারকে আমরা প্রথম দিন থেকে বুক করে নিয়েছিলাম, তাকে আমরা ওই হোটেলের অবধি নিয়ে যাইনি, মানে কারণ হোটেলের রাস্তাটা এতটা সরু ছিল, তো সেই গাড়ি ঢোকেনি। তো সুতরাং ও যদি মানে ওর থেকে যদি আমরা জানতে পারতাম তাহলে হয়তো ও কিছু সাজেশান দিতে পারতো যে এই হোটেলের বিষয়, কিন্তু যেহেতু ও যায়নি হোটেল অবধি, সেজন্য ও কিছু বলতেও পারেনি। তো পরের দিন মানে যেদিনকে আমরা লাস্ট দিন ছিলাম, পরের দিনকে আমরা সকালবেলা বেরিয়ে ঘুরে ফিরে যখন আমরা ওই হোটেলে গেলাম, মল রোডের যে হোটেল, সেখানে আমরা গেলাম, তখন প্রায় বেলা 12টা 12:30 বেজে গেছে। ঠিক আছে, যখনই আমরা ঢুকলাম হোটেলে, প্রথম এন্টার করলাম, প্রথমেই আমাদের যে জিনিসটা চোখে পড়লো, বিশাল বড় একটা হোটেল, খুবই লাক্সারি একটা হোটেল। কিন্তু কোনো লোকজন নেই। যখন আমরা ঢুকেছিলাম তখন 3-4 জনকে দেখেছিলাম, মানে 3-4 জন মিলে ওই একটাই ফ্যামিলি আর কি। ঠিক আছে, ওই একটাই ফ্যামিলিকে আমরা দেখেছিলাম, কিন্তু আর কোনো লোকজন নেই। কিন্তু হোটেলটা ভীষণই সুন্দর, খুবই অ্যাস্থেটিক টাইপের একটা হোটেল, এবং খুব মানে কি সাজানো গোছানো, পরিষ্কার, সব কিছু সব দিক দিয়ে ভালো। কিন্তু কোনো লোকজন নেই। এই জিনিসটা আমাদের খুবই অবাক করেছিল, কারণ যেখানে ওই মল রোডের আশেপাশের হোটেল অতটা ভালো না হওয়ার কারণেও কিন্তু লোকজন রয়েছে, বেশ ভালোই লোকজন রয়েছে। কিন্তু এই হোটেলটা সস্তাতেও, দামও সস্তা ছিল, দেখতেও এত সুন্দর, ভিউজও সব থেকে মানে খুবই ভালো ছিল আর কি হোটেল থেকে ভিউজ, তারপরেও কেন লোকজন নেই, এই জিনিসটা আমাদের খুব অবাক করেছিল আর কি। তো যাই হোক, আমরা তো সব কিছু রেজিস্টার করে নিয়ে আমরা নিজেদের রুমে গেলাম। রুমে ঢোকার পরেই আমরা একটা যে জিনিসটা লক্ষ্য করলাম, ঘরটা অস্বাভাবিক ঠান্ডা। মানে বাইরে তো ঠান্ডাই, ডিসেম্বর মাস, অরুণাচল প্রদেশ, বাইরে তো ঠান্ডাই, কিন্তু রুমের ভেতরটাও কিন্তু অস্বাভাবিক ঠান্ডা। এদিকে দেখলাম যে রুম হিটার কিন্তু জ্বলছে আর কি। মানে যখনই আমরা করেছিলাম, মানে রেজিস্ট্রেশন করেছিলাম আর কি রিসেপশানে, তখন আমাদের একটু ওয়েট করিয়েছিল এবং বলেছিল যে রুমটা রেডি হচ্ছে। তো তখনই ওরা বলে দিয়েছিল যে রুম হিটারটা আমরা চালিয়ে দিচ্ছি। তো তখন রুম হিটার চালানোর পরেও মানে প্রায় আমরা যখন রেডি করেছিল প্রায় আধ ঘন্টা লেগেছিলো সময়। আধ ঘন্টার মধ্যে কি একটা রুম ঠান্ডা হবে না, গরম হবে না? তো গরম হচ্ছে, ঠিক আছে, তাই বলে এত ঠান্ডা থাকবে এটা কি মানা যায়? যাই হোক, এর জিনিসটা আমাদের খুব অবাক লেগেছিলো। আমরা ফ্রেশ হলাম। ঠিক আছে, তো প্রথমেই যেটা আমি প্রথমে লক্ষ্য করেছিলাম, ওয়াশরুমে ঢুকে দেখলাম যে কল থেকে জল পড়ছে না। তারপর আমি যখন নিচের যে কল থাকে একটা, যেটা ঘুরে মানে বন্ধ করা থাকে, তো সেটা যখন আমি চালু করলাম দেখলাম সেটা কিন্তু চালুই রয়েছে, তারপরও জল
জল পড়ছে না। তারপরে যখন আমি বেরিয়ে এসে যখন আমার ওয়াইফ গেল কিছুক্ষণ পরে, তখন দেখছে ওটা কিন্তু চালুই রয়েছে, কিন্তু তারপর দেখছে জল পড়ছে। মানে জিনিসটা খুবই অস্বাভাবিক একটা। তো আমরা কি করলাম, আমরা ফ্রেশ হলাম আর কি, খেয়ে আমরা নিচে ডাইনিং রুমে লাঞ্চটা করতে গেলাম। লাঞ্চ যখন আমরা করতে যাই, আমরা যেটা দেখি সেটা হচ্ছে বিশাল বড় একটা ডাইনিং রুম, কিন্তু শুধুমাত্র আমি আর আমার ওয়াইফ দুজনে মিলে লাঞ্চ করছি, সেখানে আর কেউ নেই। কেউ না। এবার এই জিনিসটা মানে আমার ওয়াইফ আমাকে বলে যে এত বড় ডাইনিং রুমে শুধু আমরা ছাড়া আর কেউ নেই। আমরা যখন লাঞ্চ করছিলাম তখন সময় প্রায় 2টো থেকে 2:30 বাজে। ওই সময়টা তো অ্যাকচুয়াল লাঞ্চ করার সময়, মানে সবাই ঘুরতে গেলে ওই সময়টাই লাঞ্চ করে, কেউ লাঞ্চ করতে আসেনি। ঠিক আছে, তো যাই হোক আমরা খেয়ে হোটেল রুমে গেলাম। রুমে গিয়ে আমরা ঠিক করলাম যে একটু রেস্ট করে নিয়ে আমরা বিকেলবেলা বেরোবো, মল রোডে শপিং যা করা করে নেব। তো আমরা রেস্ট করে আমরা 5:30টার সময় বেরোলাম। বেরোনোর সময় আমরা সব কিছু বন্ধ করেছিলাম, এবং ওদের একটা সিস্টেম ছিল যে চাবিটাকে রুমে ঢুকে একটা জায়গা রয়েছে, জায়গাটার মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলেই কিন্তু সব লাইট ফাইট জ্বলবে, আবার ওটাকে বের করে নিলে লাইট ফাইট সব কিছু বন্ধ হয়ে যাবে। তো ওই সিস্টেমটা ওখানে ছিল। তো আমরা যথারীতি চাবিটাকে আমরা সঙ্গে করে নিয়ে গেছিলাম। তো এতে করে কী হবে যে পুরো যত সব লাইট পাখা মানে যত ইলেকট্রনিক সব জিনিসপত্র কিন্তু সব বন্ধ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তো আমরা যখন ফিরে আসি তখন প্রায় 8টা বাজে, 7:45-8টা বাজে। আমি যখন রুমে ঢুকে এলাম, এসে আমরা যেটা দেখলাম পুরো রুম অন্ধকার, কিচ্ছু জ্বলছে না, লাইট পাখা কিচ্ছু জ্বলছে না, কিন্তু টিভি চলছে। দুজনেরই খটকা লাগে যে এটা কী করে সম্ভব, যদি আমাদের চাবি আমাদের কাছে থাকে তাহলে টিভি কী করে চলতে পারে। তো তখন আমার ওয়াইফ আমাকে বলে যে হতে পারে যে হোটেলের স্টাফ এসেছিলো পরিষ্কার করার জন্য। তখন আমি বললাম যে পরিষ্কার তো তখন করলো, আবার কত পরিষ্কার করবে। তো আমি কী করলাম, ওয়াইফকে রুমে রেখে আমি নিচে গেলাম স্টাফকে জিজ্ঞেস করতে। আমি যখন রিসেপশানে গেলাম, রাত তখন 8টা বাজে, কোনো রিসেপশনিস্ট নেই সেখানে। হ্যাঁ, যখন আমরা শপিং করে যখন ঢুকছিলাম তখনও কাউকে দেখতে পাইনি। ঠিক আছে, যখন আমি আবার নিচে গেলাম তখনও আমি কাউকেই দেখতে পেলাম না। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে যদি কাউকে দেখা যায়। ডাইনিং রুমে গেছিলাম, সেখানেও কেউ নেই, কোথাও কেউ নেই আর কি। এবার আমরা যে রুমটায় ছিলাম আর কি, যে সেটা হচ্ছে 2nd ফ্লোরে ছিল, আর যে মাঝখানের যে মানে সিঁড়ি দিয়ে উঠে যে করিডোর, সেই করিডোরটা ছিল বিশাল লম্বা, প্রায় 25 থেকে 30 ফুট মতো একটা লম্বা করিডোর। আর করিডোরের দুদিকে সারি সব রুম, আর করিডোরটা ছিল খুবই সরু টাইপের আর কি, মানে পাশাপাশি দুজন যাওয়া যেতে পারে, কিন্তু শুধু যদি রোগা হয়, যদি দুটো মোটা একসাথে কোনোভাবেই যেতে পারবে না, এতটাই সরু করিডোরটা। আর ভীষণই ভয়ঙ্কর টাইপের, মানে গা ছমছমের একটা ব্যাপার আছে ওই করিডোরের মধ্যেই। লাইট জ্বলছে কিন্তু খুবই ডিম আলো, হ্যাঁ, আর খুবই দূরে এক একটা লাইট, মানে প্রায় 4 হাত 5 হাত দূরে এক একটা করে লাইট সিলিংয়ে। তো যাই হোক আমরা ঢুকে এলাম, আমরা অত বিশেষ আর পাত্তা দিলাম না লাইট টিভি চলছে ওই জিনিসটাকে নিয়ে। আমরা কী করলাম, নিজের মতো একটু কথা বলছিলাম, যত সব ছবি তুলেছি সব কিছু দেখছিলাম, কারণ পরদিনকে আমাদের শেষ দিন আর কি, পরদিনকে আমাদের রওনা হতে হবে। সব ছবি দেখছিলাম, হ্যাঁ, কে কার জন্য কী কিনেছি সেগুলো দেখছিলাম আর কি। তো এইসব দেখতে টিভিতে চলছিল হচ্ছে খেলা। ঠিক আছে, তো যেহেতু খেলা চলছে আর রিমোটটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, তো সেই জন্য বললাম যে ঠিক আছে বাদ দাও, খেলাই যখন চলছে আর কোনো আওয়াজ হচ্ছে না, বাদ দাও, চলতে দিক, একদম লাস্টে প্লাগটা খুলে দেবো, তাহলেই বন্ধ হয়ে যাবে। তো আমরা নিজেদের মতো কাজ করছি, হঠাৎ করে দেখলাম প্রায় আধ ঘন্টা মতো পরে দেখলাম টিভিটার যে সাউন্ড সেটা নিজের থেকে বেড়ে গেল মানে দড়াম করে, মানে হাই লেভেল হয়ে গেল। এবার আমরা বিষয়টা বুঝতে পারছিলাম না, আমরা ভাবছিলাম হয়তো যে বিছানা রয়েছে, সেই বিছানার মধ্যেই হয়তো সেই রিমোটটা রয়েছে, হয়তো আমাদের চাপে ভলিউমটা বেড়ে গেছে, কিন্তু না, কোথাও নেই রিমোট। আমরা পুরো উঠে দাঁড়িয়ে সব জায়গায় খুঁজলাম, কোথাও কোনো রিমোট নেই। তারপর যখন আমি দেখলাম যে টিভির যে নিচে ওয়ার্ড্রপটা রয়েছে, সেই ওয়ার্ড্রপের নিচেই কিন্তু ডিশ টিভি, মানে সেট টপ বক্স আর কি, এবং তার পাশেই রিমোটটা, যেটা আমাদের এতক্ষণ ধরে চোখে পড়ছিল না, সেটা এখন কী করে চলে এলো। তো রিমোট যদি ওখানে থাকে তাহলে আওয়াজটা বাড়লো কী করে, এই জিনিসটা খুবই একটা মানে ভাবার বিষয় আর কি। তো যাই হোক রিমোটটাকে নিলাম, আওয়াজটাকে কমিয়ে আবার রেখে দিলাম।
তো খেলাটাও চলছিল, তো খেলাটা মাঝে মাঝে দেখছিলাম আর কি, ইন্টারেস্টিং একটা খেলা চলছিল, সেই জন্য বন্ধ করছিলাম না, ঠিক আছে। তো এরপরে কি হয় যে আমরা ঠিক করি একটু ড্রিঙ্কস করবো। তো আমাদের কাছে ছিল আর কি একটা বোতল, আমরা নিজেদের মতো ড্রিঙ্কস করতে বসি এবং করতে করতে তো কী হয়, বিশাল জোর বাজ পড়তে শুরু করে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, বিকেল থেকেই ওয়েদারটা খারাপ ছিল আর কি। তো ভাবিনি অত জোরে বৃষ্টি বাজ পড়বে, তো বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, ঠিক আছে। তো আমি বললাম আমার ওয়াইফকে যে একটা কাজ করো, উঠে গিয়ে যে ও বারান্দাটা রয়েছে সে বারান্দাটা দরজাটা দিয়ে দাও, আর টিভি প্লাগটা খুলে দাও, আবার খারাপ হলে আমাদেরকে আবার বলবে কিছু। তো ও যখন দরজাটা দিল, দরজাটা দেওয়ার পরে তারপরে যখন টিভি প্লাগটা খুলতে যাবে তখন দেখছে প্লাগটা অলরেডি খোলা, প্লাগটা খুলে নিচে ঝুলছে। তখন সে আমাকে বলে যে এটা কি করে সম্ভব। আমি দেখে অবাক যে প্লাগ যদি লাগানো না থাকে লাইনে, তাহলে টিভি কী করে চলছিল এতক্ষণ, আর সাউন্ডটাই বা বেড়ে গেল কী করে। এই জিনিসগুলো খুবই ভয়ঙ্কর এক মানে জিনিস, যেগুলো আমি তো বুঝতে পারছিলাম কিছু না কিছু আছেই, ঠিক আছে। তো যাতে আমার ওয়াইফ ভয় না পায় সেজন্য আমি অপবিশ্বাস কিছু বলছিলাম না আর কি, কারণ ওর রাশিটা খুবই হালকা, ওই একটুতে ভয় পেয়ে যায়। তো তারপরে যাই হোক, দেখলাম যেটা জিনিসটা, সেটা দেখলাম যে আমার ওয়াইফের ব্যবহারটা কেমন একটা খিটখিটে হয়ে যাচ্ছে। সে আবার এসে বসলো, কিন্তু ঠিক করে কথা বলছে না, করে মানে হঠাৎ করে কীরকম চুপ হয়ে গেল। এতক্ষণ বেশ ভালোই কথা বলছিল, কিন্তু হঠাৎ করে কীরকম দেখলাম চুপ হয়ে গেল, কীরকম করে কথা বলছে না। ড্রিঙ্কসটা একটা বানিয়েছিলাম, সেটা খেতে খেতে আর্ধেক খেয়ে বলছে না আর খাবো না, ভালো লাগছে না, এরকম আর কি। তারপর রাত তখন 8:30 থেকে একটু বেশি হবে, 9:15 বাজে। সেই সময় আমি বললাম যে একটা কাজ করো, ডিনারটা অর্ডার করে দাও। এবার ঠিক করেছিলাম যে আমরা ডিনারটা জোম্যাটো থেকে আনিয়ে নেবো, ঠিক আছে। তো ডিনারটা আনালাম, অর্ডার করলাম আর কি। তো ডিনারটা যখন এলো, ঠিক আছে, আমি দরজা খুললাম, আমার রুম অব্দি এসেছিলো আর কি ডিনারটা, যে ডেলিভারি বয়টা। দরজাটা যখন খুললাম, যখন আমি ঘুরলাম আমার ঘরের দিকে, দরজাটা দিলাম, আমার ওয়াইফ চিৎকার করে উঠে বলছে কী খাবার এনেছো, এত এত বাজে গন্ধ বেরোচ্ছে কিসের জন্য। আমি বললাম বাজে গন্ধ? বলছে হ্যাঁ, পচা দুর্গন্ধ বেরোচ্ছে খাবারটা থেকে। আমি বলছি পচা দুর্গন্ধ কেন বেরোবে? তারপর আমি নিজে শুকে দেখলাম যে বিশাল সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে। তখন আমি বলছি কী পাগলের মতো বলছো, কত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তুমি পচা গন্ধ বলছো। তখন ও এক কথা বলে যাচ্ছে যে পচা গন্ধ বেরোচ্ছে, বাজে খাবার করে যাচ্ছে। তখন আমি নিজে ওর সামনেই যখন ধরলাম খাবারটা, ও নিজে শুকে একবার দেখলো যে হ্যাঁ ঠিক কথা, যে খাবার থেকে কোনো গন্ধ বেরোচ্ছে না, কিন্তু ওর নাকে কিন্তু গন্ধটা আসছে, ভীষণই একটা বাজে গন্ধ, যেন মনে হচ্ছে কোনো ইঁদুর বা কোনো জন্তু জানোয়ার পচে মরে গেলে যেরকম আবার গন্ধ বেরোবে, সেরকম একটা গন্ধ বেরোচ্ছে। আমি কী করলাম, খাবারটাকে রাখলাম, রেখে পুরো ঘরটা একবার দেখলাম, খাটের তলায়, ওয়ার্ড্রবের তলায়, সব জায়গায় একবার করে দেখলাম যে কোথাও কোনো কিছু মরে পড়ে রয়েছে কিনা, কিন্তু কোথাও কিচ্ছু নেই। আর সবথেকে বড় কথা, আমি নিজে কোনো গন্ধ পাচ্ছিলাম না। যদি কিছু মরে পড়ে থাকতো তাহলে তো আমি গন্ধ পেতাম, আমি কিন্তু কোনো গন্ধ পাচ্ছিলাম না, শুধু আমার ওয়াইফই গন্ধ পাচ্ছিল। এবার এইসব করতে করতে আমি একবার ব্যালকনিতে গেলাম, ব্যালকনিতে গিয়ে দেখি ব্যালকনিতে কিছু আছে কি না। ব্যালকনিতে যখন গেলাম তখন দেখি বাইরে ধুম বৃষ্টি পড়ছে, বিশাল জোর বৃষ্টি পড়ছে, এবং আমাদের যে রুমটা ছিল সেই রুমের মানে বেডটা ছিল, বেডের বাঁদিকে ছিল বিশাল বড় একটা জানলাটা পুরোই কাছে, মানে সেখান থেকে পুরো জানলাটা খোলা যায় না, কিন্তু পুরোটা কাছে, এবং ওই জানলা দিয়ে বিশাল সুন্দর একটা ভিউজ রয়েছে, ঠিক আছে, বেশ পাহাড় সব দেখা যায়। এবং ওইখানেই দেখলাম একটা জায়গা, মানে জমি রয়েছে, জমিটা হচ্ছে ওই হোটেলেরই জমি। ওই হোটেলের জমিতেই দেখলাম একটা ছোট্ট কুঁড়ে ঘর টাইপের রয়েছে, যেটা ভগ্নাবশেষ পড়ে রয়েছে আর কি, মানে আগে কেউ থাকতো কিন্তু এখন আর কেউ থাকে না, মানে থাকার অবস্থায় নেই আর কি, দেখে বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমরা চলে এলাম, আমি চলে এলাম ভেতরে এসে আমি ওয়াইফকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে? বলছে না, আমি খেতেই পারবো না, এরকম করে এই গন্ধ নিয়ে আমি খেতেই পারবো না। তখন ও কী করলো, ও শুয়ে পড়লো। এবার আমি খাচ্ছি, ও আমাকে দেখে যাচ্ছে, এবং এমন দৃশ্যটা দেখছে যেন মনে হচ্ছে আমি কী করে খাচ্ছি। ও দৃষ্টি আমাকে এটাই বোঝাচ্ছিল যে আমি কী করে খাচ্ছি এত গন্ধ নিয়ে। কিন্তু আমি সত্যি কথা একটা কিচ্ছু গন্ধ আমি পাচ্ছিলাম না। তারপর ও নাকে মুখে একবারে চাপা দিয়ে শুয়ে পড়েছিল, যেন গন্ধটাকে নিতেই পারছিল না, কোনো রকমে শুয়েছিল আর কি। শুয়ে ওরকম করে শুয়ে ও ঘুমিয়ে পড়েছিল। তো আমি খেলাম দিলাম, খাওয়া দাওয়া শেষ করে
সব কিছু এঁটো ফেটো ঘরের মতো রাখতে নেই, অচেনা জায়গা। সেই জন্য আমি কী করলাম, জিনিসগুলো সব কিছু নিয়ে রুমের বাইরে একটু দূরে রেখে দিলাম, ঠিক আছে। তা আমি তারপর শুয়ে পড়লাম। তারপর কি হয়, মাঝরাতে প্রায় 3টে সাড়ে 3টে বাজে আমার ওয়াইফ ওঠে ঘুম থেকে ওঠার পরে সে যেটা প্রথমেই লক্ষ্য করে সেটা হচ্ছে কোনো গন্ধ নেই। মানে সুন্দর যে যে গন্ধ হয় একটা, মানে রুম ফ্রেশনার, সেরকম একটা গন্ধ বেরোচ্ছে, কোনো গন্ধ নেই। যেই গন্ধের জন্য টিকতে পারছিল না, রাত্রেবেলা ডিনার করতে পারলো না, সেই গন্ধটা একদমই নেই, ঠিক আছে। তো তারপরে উঠলো ওয়াশরুমে যাওয়ার জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে একদম ওয়াশরুমের মুখোমুখি হচ্ছে আমাদের রুমে ঢোকার দরজা, ঠিক আছে। ওয়াশরুম থেকে বেরিয়ে যেটা চোখে পড়ে সেটা দেখছে যে ব্যালকনির যে মানে করিডোর যেটা, আর যে লাইট, সে লাইটটা জ্বলছে এবং সেটা আলো কিন্তু আমাদের দরজার নিচে যে একটা ছোট্ট জায়গা থাকে ওখান থেকে কিন্তু আমাদের ঘরের ভেতরে ঢুকছে, ঠিক আছে। তো যাই হোক, ভালো কথা। তারপরে যেটা দেখছে যে সেখানে কেউ এসে দাঁড়ালো এবং বেশ খানিকক্ষণ কিন্তু দাঁড়িয়ে রয়েছে, মানে লাইট তো জ্বলছে যেটা আমাদের ঘরের ভেতরে ঢুকছে, এবং লাইটের মধ্যেই একটা অন্ধকার অবয়ব, কালো অবয়ব দাঁড়িয়ে রয়েছে, সেটা বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে ও যেটা দেখেছে। ও প্রায় 5 মিনিট দাঁড়িয়ে ছিল যে সেটা নড়বে কি নড়বে না সেটা দেখার জন্য। 5 মিনিটে কিন্তু ওটা দাঁড়িয়ে ছিল ওখানেই রুমের বাইরে। তারপর ও কী করে, সাহস করে দরজাটা খোলার পরে যখন ও দেখে যে বাইরে কি রয়েছে দেখার জন্য, দেখছে পুরো করিডোর যেটা সেটা কিন্তু পুরোটা অন্ধকার, মানে সেখানে কিচ্ছু নেই। পুরো অন্ধকার একটা করিডোর। কিন্তু তারপর ও যেটা ভাবলো যে যদি পুরো করিডোর অন্ধকার হয় তাহলে এতক্ষণ আলো কী করে ঢুকলো আমাদের ঘরের ভেতরে। আর আমাদের রুম থেকে অনেকটা দূরে, একটা প্রায় 10-15 হাত দূরে একটা লাইট জ্বলছে, সেই লাইটের আলো কোনোভাবেই আমাদের ঘরে ঢোকা সম্ভব নয়, ঠিক আছে। তো যাই হোক, এরপরে আমাদের ও ঘরে ঢুকে এসে যখন বেডরুমে মানে বেডে বসলো চুল আঁচড়ানোর সময় ও যেটা লক্ষ্য করে যে চুল আঁচড়াচ্ছে, কিন্তু ও বুঝতে পারছে যে ওর বাঁদিকে যে জানলাটা রয়েছে, যে জানলার মধ্যে কেউ একটা কালো অবয়ব এসে দাঁড়িয়ে রয়েছে। মানে কোনো জামা কাপড় যদি পাখার সামনে রেখে দিলে যেরকম হাওয়ায় উড়বে, সেরকমই একটা কালো অবয়ব ওরকম হাওয়ায় উড়ছে। তারপর ও চুলটা বাঁধার পরে যখন ওই বাঁদিকে তাকায় ওর, তখনই ও লক্ষ্য করে যে সেটা কিন্তু একদম হাওয়ার মতো চলে গেল। ও সেই জিনিসটা থেকে ভীষণই ভয় পেয়ে যায়, ঠিক আছে। তারপরেও কোনো রকমে ঘুমিয়ে পড়ে আর কি। পরদিন সকালে যখন ওঠে, মানে আমি প্রথমে উঠেছিলাম, ওঠার পরে ওকে আমি ফ্রেশ হয়ে ওকে আমি ডাকার পরে ও আমাকে সব কিছু বললো। এবার রাতের যে ঘটনা ওর থেকেই আমি জানতে পারি, ঠিক আছে। তো জানার পরে আমি বললাম যে ধুর, এসব হয় নাকি, এসব ভুলভাল তুমি দেখেছো, কোনো স্বপ্ন দেখেছো হয়তো, ওটাই তুমি বলছো। তো এরা একদমই বিশ্বাস করতে চাইছিলাম না আমি, কারণ আমি জানি যে আমি যদি বিশ্বাস করি তাহলে ও ভয় পাবে, ঠিক আছে। তো বেকার ভয় পাইয়ে তো কোনো লাভ নেই, আমি বললাম যে মনে ভুলে এইসব বলে আমি কাটাচ্ছিলাম আর কি। তারপরে ও ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিলো আর কি। পরের দিন সকালবেলা মানে ঘুম থেকে ওঠার পর থেকে ভীষণই খিটখিটে হয়ে গেছিলো আর কি, মানে ওরকম ব্যবহার কল্পনার বাইরে। আমি ওকে বললাম যে জলের বোতলটা দাও তো, কারণ ওর ড্রেসিং টেবিলের সামনে একটা জলের বোতল ছিল। ও জলের বোতলটাকে তুলে আমার মুখের মধ্যে ছুঁড়ে মারে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা কী করছো তুমি, কী করলে? তখন ও মানে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, ও নিজেও বুঝতে পারছে না যে ও কী করলো এটা, মানে হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি বুঝতেই পারছিলাম যে কিছু তো একটা ব্যাপার আছে যেটা ও করছে না, ওর মধ্যে থেকে কেউ করাচ্ছে ওকে, ও নিজের মধ্যে নেই, ঠিক আছে। তো আমি রুম তো 10টার সময় ছাড়তে হতো আর কি। তা আমরা কী করলাম, রেডি হয়ে লাগেজগুলোকে নিয়ে রিসেপশানে গেলাম। তখন দেখলাম লোকজন রয়েছে রিসেপশানে। তো আমি তাকে মানে রিসেপশনিস্ট যে ছিল তাকে বললাম যে লাগেজগুলো আমরা এখানে রেখে আমাদের গাড়ি তো 12টার সময় আসবে, তো আমরা একটু মল রোডেই ঘুরে আমরা কিছুক্ষণ পরে আমরা চলে আসবো, লাগেজ নিয়ে বাড়ি চলে যাবো, ঠিক আছে। তো তার মধ্যে যদি একটু ওয়াশরুম দরকার পড়ে একটু ব্যবহার করতে দিলে ভালো হয়। তখন যে রিসেপশনিস্ট ছিল খুবই ভদ্র আর কি, বলে যে হ্যাঁ সে নিয়ে চিন্তা করবেন না, রুম তো ফাঁকা রয়েছে, তো যদি দরকার পড়ে আপনারা নিতে পারেন, ইউজ করবেন, কোনো সমস্যা নেই। আমরা হোটেল থেকে বেরিয়ে মল রোডের দিকে যাচ্ছি, 5 মিনিটও হয়নি আমরা হেঁটেছি দুজনে। আমার ওয়াইফ আমাকে বলছে যে আমার শরীর খারাপ লাগছে,
বললাম শরীর খারাপ লাগছে কেন? বলছে জানি না, আমার শরীর খারাপ লাগছে। তারপর একটা জায়গায়ও বসে, ঠিক আছে। তো সকালে ব্রেকফাস্টে আমি তো করেছিলাম, ও সকালে ব্রেকফাস্টেও কিছু খায়নি। ও হোটেল থেকে আমাকে বলছে যে ওর শরীরটা খারাপ লাগছে। তো জায়গাটা বসলো আর কি। বসার পর আমি বললাম যে কী হচ্ছে, কিছু খাবি? তখন বলছে আমার বমি পাচ্ছে। আমি বললাম তো বমি পাচ্ছে কী করে? তুই কিছু খাসিনি তো বমিটা হবে কী করে? তুই কাল রাত থেকে কিছু খাসিনি, তাহলে বমিটা হবে কী করে? তখন সে বলছে জানি না, আমাকে হোটেলে নিয়ে চলো, আমার বমি পাচ্ছে। এবার আমি তখনই বুঝতে পেরেছিলাম যে কিছু একটা রয়েছে যেটা ওকে বারবার হোটেলের দিকে অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে। ওকে হোটেল থেকে বেরোতে দিচ্ছে না, এবং যতক্ষণও হোটেল ছিল ততক্ষণই কিন্তু ওর সাথেই কিন্তু সব থেকে বেশি হচ্ছিলো আর কি, ঠিক আছে। তো যাই হোক, আমি বললাম যে না, হোটেলে যেতে হবে না, এখানেই ঘোর মল রোডে, কিছু হবে না, সমস্যা হবে না, আমি আছি। তো ও বারবার খালি বলে যাচ্ছে না হোটেলে যাবো, আমার শরীরটা খারাপ লাগছে, ভীষণ বমি পাচ্ছে। তো আমি বললাম তুই এখানে দাঁড়া, তাহলে আমি তোর জন্য জল আর বিস্কুট নিয়ে আসছি, কিছু খাসনি বলে খালি পেটে বমি পাচ্ছে। তো আমি গেলাম একটা দোকানে, খাবার মানে বিস্কুট আর জল নিয়ে এলাম। যখন আমি ফিরে আসছি ওর কাছে, দেখলাম ও যেখানে বসেছিল ওখানে বসে বসে গল গল করে বমি করছে, মানে অনবরত, কিচ্ছু বেরোচ্ছে না, শুধু জল। একটা মানুষ ঠান্ডাকালে কপি বা জল খাবে? ওর শরীরে এত জল কোথা থেকে বেরোচ্ছিলো আমি দেখে অবাক। মানে এত জল একটা মানুষের শরীরে কী করে থাকতে পারে? এত ঠান্ডা, ডিসেম্বরে ওরকম ঠান্ডা, ওই ঠান্ডায় কেউ অত জলই খেতে পারে না যত জল ও বমি করে বের করছিল আর কি। তো সবাই যারা ওখান দিয়ে যাচ্ছে, পাস করেছে, সবাই ওর দিকে তাকিয়ে আছে, হ্যাঁ, দেখছে যে সবাই দেখে অবাক যে এত বমি কী করে করতে পারে একটা মানুষ। মানে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে ও একভাবে বসে বমি করে যাচ্ছে নিচু হয়ে। তখন ওখানকারই একটা লোকজন আমাকে বলে যে একটা চুইংগাম দিয়ে বলে যে চুইংগামটা ওর মুখে দিন, তাহলে বমিটা কমে যাবে, বমিটা আর হবে না। তো আমি যখনই একটু ওর বমিটা কমে, আমি সঙ্গে সঙ্গে চুইংগামটা মুখে দিয়ে দিই, বলে এটা ছেবা। তো তারপরে যাই হোক বমিটাও কমে যায়। তো তারপর আমি বললাম যে বিস্কুটটা খা, জলটা খা। খেলো। খাওয়ার পরে আমি বললাম যে চল একটু হাঁটি। আবার সে 5 মিনিটের কম হাঁটার পরে, মানে 5 মিনিট আবার হাঁটেনি, তারপরে বলছে যে হোটেলে যাবো, আমার শরীর একদমই ভালো লাগছে, আমার ভীষণ বমি পাচ্ছে। আমি বললাম যে তোর তো এক্ষুনি খেলি বিস্কুট, আবার কিসে বমি পাচ্ছে? বলছে আমার ভাল লাগছে না, আমার বাড়ি মানে হোটেলে চলো, আমার কিন্তু ভীষণ শরীর খারাপ লাগছে। আমি ওকে নিয়ে যেতে চাইছি না, কিন্তু ও সেটা বুঝতে পারছে না। ও খালি বারবার এক কথা বলে যাচ্ছে, বমি পাচ্ছে, হোটেল যাব। এবং রীতিমতো আমার সাথে ঝগড়া করতে শুরু করে দিয়েছে, এবং সেটা এমন জায়গায় চলে যায় যে ও আমাকে তুই তাগাড়ি করতে শুরু করে দেয়, তুই কি আমাকে হোটেলে নিয়ে যাবি নাকি আমি তোকে মেরে ফেলবো, এরকম করে সে আমাকে বলতে থাকে সবার সামনে, মল রোড, ওর সামনে সে আমাকে এরকম করে বলছে আমার ওয়াইফ। এবার যেহেতু একটা সিন ক্রিয়েট হচ্ছে আর কি, অনেকক্ষণ ধরে এরকম চিল্লিয়ে বলছে, সেজন্য আমি কী করি, ওকে নিয়ে আমি হোটেলে চলে আসি। এবার হোটেলে আসার পরে রুম তো আমরা দিয়ে দিয়েছি। তো বলছিলাম যে রিসেপশনিস্টকে বলছিলাম শরীরটা খারাপ লাগছে, একটু যদি রুম দেওয়া যায়, এক্সট্রা যদি পে করতে হয় করে দেবো। কথা বলতে বলতে ও আমার পেছন রুমে ঢুকে, মানে হোটেলে ঢুকে আর কি, ও জানেও না যে কোন রুমে আমরা থাকবো, কোন রুমে আমরা ঢুকবো আর কি। ও প্রত্যেক কটা, মানে গ্রাউন্ড ফ্লোরে যতগুলো রুম আছে প্রত্যেক কটা রুমে দরজায় বাড়ি মারছে, মানে কোন রুমে লোকজন আছে কি নেই কিচ্ছু যায় না, প্রত্যেক কটা রুমে দরজা দিয়ে বাড়িতে মারছে। তো আমি ভাবি সব কিছু নিলাম, নিয়ে একটা রুম খুললাম। খোলার পরে ও রুমে ঢুকেই ওয়াশরুমে চলে গেল, এবং ওয়াশরুমে গিয়ে গল করে বমি করতে শুরু করলো। এবং তখন যে বমিটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ওর মুখ দিয়ে কালো পাক বেরোচ্ছে, মানে কালো কাদা যাকে বলে, তরল কাদা, সেটা যেরকম দেখতে হবে সেরকম কালো কাদা বেরোচ্ছে ওর মুখ দিয়ে। মানে প্রায় কন্টিনিউয়াসলি 15 মিনিট ধরে ওরকম মুখ দিয়ে কালো কাদাটা বেরিয়েছে, ঠিক আছে। তো আমি এক জায়গায় পড়েছিলাম বা শুনেছিলাম যে যদি এরকম অনবরত বমি হতে থাকে, তাহলে ও যার হয় তার একদম যে ক্লোজ, তার হাতের গন্ধ, মানে হাত মানে বাহুর গন্ধ যদি শোকানো হয়, তাহলে যদি বমিটা কমে যায়। তো আমার হাতে অলরেডি হনুমানজির একটা ছবি ট্যাটু করা রয়েছে। তো আমি তাকে বললাম যে, আমার ওয়াইফকে বললাম যে তুই হাতের গন্ধটা শোক। এবার যে দোকানে হনুমানজি রয়েছে, তো সে গন্ধটা শুকতে ওখানেই ঘুমিয়ে পড়ে আর কি, সেন্সলেস হয়ে যায়, ঘুমিয়ে পড়ে আর কি, বেশ অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টার মতো সে ওখানে ঘুমায়, আমার হাতের মধ্যে ঘুমিয়ে থাকে। ওই করতে আমাদের 12টা বেজে যায়, আমাদের যে গাড়ি ড্রাইভার সে চলে আসে। এবার সব কিছু মানে হোটেলে সব কিছু মিটিয়ে আমরা যখন বেরোচ্ছি, ও দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ও নিজের মধ্যেই নেই, যেন মনে হচ্ছে একটা ঘোরে রয়েছে, মানে যেন ওকে কেউ মানে গাঁজা কোকেন খেলে নেশা করলে যেরকম হয় সেরকম করে রয়েছে। মানে ও দেখছে, দাঁড়িয়ে রয়েছে সব কিছুই, কিন্তু ও জানে না কোথায় আছে, কি হচ্ছে ওর সাথে,
হ্যাঁ, কী করে এসছে না এসছে কিচ্ছুও জানে না। ও রোবটের মতো দাঁড়িয়ে রয়েছে। আমরা গাড়িতে ঢুকলাম, ঢোকার পরেই গাড়িতে ওঠার পরে ও কিন্তু আমার হাতে আবার শুয়ে পড়লো ওরকম করে, ঠিক আছে। তারপর আমি আমার যে গাড়ির চালক ছিল আর কি, ড্রাইভার, উনি বলছে যে বৌদির কী হয়েছে, ওটা মানে এতদিন যে ছিল প্রত্যেক দিন তো বেশ চনমনে ছিল, হ্যাঁ খুব মজা করছিলো, আজ যে আবার কী হলো, এত শরীর খারাপ হয়ে গেল। তখন আমি তাকে সব কিছু বলি যে আমরা এই হোটেলে ছিলাম, হোটেলে ঢোকার পর থেকে এরকম এরকম হচ্ছে, রাতেরবেলা এইসব হয়েছে ওর সাথে। তখন সব কিছু শোনার পরে মানে আমি ওকে ড্রাইভারকে A to Z সব বলে দিই। তারপর ওই সব কিছু শোনার পরে আমাকে বলে যে ওই হোটেল তো হন্টেড হোটেল, ওখানে কেউ থাকে না। আর তার সব থেকে বড়ো কথা, ওখানে তারাই থাকে যারা জানে না জিনিসটা, যারা না জেনে ওখানে ঢুকে যায় তারাই থাকে। সেরম কোনো ক্ষতি হয় না, কিন্তু ভীষণ ভীষণ ভয় দেখায় এবং শরীর খারাপ করে দেয় ভীষণ। হ্যাঁ, ওখান থেকে ফিরে আসার পরেও অনেকের শরীর খারাপ থেকে যায়, ঠিক আছে। তো ওখানে তো ওই লোকটাই বললো, মানে ড্রাইভারটাই আমাকে বললো যে ওখানে যারা যারা থেকেছে প্রত্যেকের মানে একটা ফ্যামিলি ছিল, মানে স্বামী স্ত্রী এবং তাদের বাচ্চা এসেছিলো। যে বাচ্চাটা ছিল ওর প্রায় 3 মাস ধরে মানে এখান থেকে ফিরে গেছিলো, ফিরে যাওয়ার পরেও দিল্লির বাসিন্দা ছিল, এখান থেকে ফিরে যাওয়ার পরেও 3 মাস ওর শরীর খারাপ ছিল আর কি। তারপর অনেকে ওই হোটেলে যারা রুম নিয়েছে প্রত্যেকে, পাশের রুমে কেউ নেই কিন্তু ওই রুমে যেন মনে হচ্ছে কেউ গান বাজিয়ে নাচছে, ঠিক আছে। তারপর ওই যে করিডোরে মনে হচ্ছে কেউ যেন ঝুমুর করে হেঁটে বেড়াচ্ছে, ঠিক আছে। এরকম অনেক রকমের সব শব্দ অনেকে শুনতে পেয়েছে। আর আমি বললাম এর কারণ কি? তখন সে আমাকে বলে যে ওই হোটেলেরই একটা জায়গা রয়েছে পেছন দিকে, ওই জায়গাতে একটা বাড়ি রয়েছে, ঠিক আছে, একটা কুঁড়েঘর টাইপের রয়েছে। কুঁড়েঘরে ওদের যে হোটেলের মালিক সে ছিল আর কি। এবারে যে মালিক ছিল তার ভাই যে ছিল, সে ভাই ওই পুরো হোটেলটাকে হড়প করার জন্য দাদাটাকে মেরে দেয়। এবার মেরে ওই যে বাড়িটা ছিল আর কি, ওই বাড়িতেই পুঁতে দেয়। এবার ওই পর থেকে ওই যে দাদারা আত্মারা, ওই পুরো আত্মারা কিন্তু ওই পুরো হোটেলের মধ্যে ঘুরে বেড়ায় সব জায়গায়। ওই হোটেলে 7টা বেজে গেলে, সন্ধ্যে 7টা বেজে গেলে যাওয়ার পর থেকে যে যতজন রিসেপশনিস্ট আছে বা যারা হোটেলের রেস্টুরেন্টের যে স্টাফ, যত স্টাফ আছে প্রত্যেকে কিন্তু 7টা বাজার পরে সবাই চলে যায়। 7টার পরে ওখানে কেউ থাকে না। এইটা হচ্ছে ওই হোটেলের ইতিহাস আর কি। তো যাই হোক, আমরা ফিরে এলাম। তারপরে যখন আমরা ফ্লাইটে বসলাম, ফ্লাইটে বসার পর কিছুক্ষণ পরেই, ফ্লাইটে ওঠার পরেও কিন্তু ওর শরীরটা ভীষণই খারাপ ছিল, মানে যেরকম ও হোটেল থেকে বেরিয়েছিল সেরকমই ছিল। ফ্লাইটে ওঠার পরে কিছুক্ষণ রাস্তা অতিক্রম করার পরেই কিন্তু দেখলাম ও একবারে চাঙ্গা, মানে যেরকম হোটেলে ঢোকার আগে ছিল ঠিক সেই রকম ওর উপরে একেবারে চাঙ্গা হয়ে গেল, ঠিক আছে। তো আমাকে উঠে বলছে আমরা ফ্লাইটে উঠে গেছি। আমি বললাম কেন, তোর কিছু মনে নেই? তখন সে বলছে না, আমার কিচ্ছু মনে নেই। এবং তারপরে সে বলছে যে আমার খিদে পেয়েছে, মানে একদম পুরো নর্মাল যাকে বলে সেরকম পুরো নর্মাল হয়ে গেল। মানে বুঝতে পারছিলাম যে যতক্ষণ ওখানে ছিল আর কি, ওই সময়টা ওকে চাইছিল যে ওর শরীরটা নেওয়া যায়, মানে যে আত্মাটা সে চাইছিল যাতে ওর শরীরটা নেওয়া যায়, কারণ ওর রাশিটা যেহেতু হালকা, কন্যা রাশি, তো সে চাইছিল ওর শরীরটা যাতে নেওয়া যায়। যখন ওর শরীরটা নিতে পারছিল না, তো তাই জন্য ওকে ভয় দেখাচ্ছিল বা ওর শরীরটা খারাপ করে দিচ্ছিল। যখন ও ওখান থেকে বেরিয়ে এলো, তারপরে কিছু করতে আর পারেনি ওর সাথে, মানে ওয়াইফের সাথে আর কি। কিন্তু তারপরেও প্রায় বাড়িতে আসার পরেও প্রায় 1-1.5 সপ্তাহ মতো শরীরটা প্রায় মানে খারাপ ছিল আর কি। খারাপ বলতে একটু উইক ছিল আর কি, রাতে ঘুম হতো না, ঠিকঠাক খাওয়া দাওয়া হতো না, কিন্তু আলাদা কিচ্ছু আর ছিল না আর কি, অন্য কোনো রকম কিছু সমস্যা ছিল না, এই আর কি ছিল। আর এইটাই হচ্ছে ঘটনা যেটা আমি আজ আপনাদের লিখে পাঠালাম আর কি। তো এটা হচ্ছে আমাদের ঘটনা আজকে, যেটা আমাদের পাঠিয়েছে আমাদের আজকে গেস্ট। তো আশা করছি আপনাদের শুনে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, এবং আপনাদের বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার সাথে শেয়ার করে দিন। এবং আপনাদের জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlog00@gmail.com এই মেলে। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।